আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যা অধ্যায়ের চমৎকার ২ নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের স্পেশাল ২ নং লেকচারে আমরা একটা স্পেশাল সূত্র দিয়ে ক্লাস শুরু করতেছি। আর এটা হচ্ছে আমাদের রোধ থার্মোমিটারের ২ নাম্বার থিওরি। আমরা গত ক্লাসে রোধ থার্মোমিটারের প্রথম থিওরি আলোচনা করেছিলাম এবং আমরা একটা অঙ্ক করেছিলাম, এবং আজকের ক্লাসে আমরা রোধ থার্মোমিটারের দ্বিতীয় স্পেশাল সূত্র নিয়ে আলোচনা করব এবং এখান থেকে ম্যাথ সলভ করে দেন পরবর্তী টপিক আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের যে থিওরি ২ নং থিওরি, এই থিওরিটা হচ্ছে ঠিক এইরকম দেখা যাচ্ছে মেবি। তো আমি তোমাদেরকে মনোযোগ দিতে বলতেছি, ভালো করে মনোযোগ দিও। থিওরি হচ্ছে থিটা মাইনাস থিটা নট ডিভাইডেড বাই থিটা 100 মাইনাস থিটা নট ইকুয়াল টু আর মাইনাস আর নট ডিভাইড বাই আর 100 মাইনাস আর নট। এই যে সূত্রটা, যদিও সূত্রটা একটু বড়, তারপরে এই সূত্রটা মুখস্থ করার টেকনিক আছে একটা, আমি তোমাদের দেখা দিই। সেই টেকনিক মতোই তোমরা মুখস্থ করার চেষ্টা করবা। প্রথমত এখানে ২ রকম পয়েন্ট আছে, একটা হচ্ছে 0 পয়েন্ট, একটা হচ্ছে 100 পয়েন্ট। তো 0 পয়েন্টকে আমরা বলি বরফ বিন্দু, আর 100 যে পয়েন্ট এটাকে বলি স্টিম বিন্দু। আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখছিলাম বরফ বিন্দু, স্টিম বিন্দু, সেগুলা। তো আমাকে একটু জানাইও যে রিয়াজ, বিথি, তোমরা এতটুকু কথা বুঝছো কিনা, বরফ বিন্দু, স্টিম বিন্দু। আমরা কিন্তু ঠিক গতকাল রাত্রে ক্লাসে আলোচনা করছিলাম এগুলো, মনে পড়ে এগুলো? একটু আমাকে জানাও তো, বরফ বিন্দু কি, স্টিম বিন্দু কি, বুঝতেছো বা মনে পড়তেছে? হ্যাঁ, রিয়াজ আর বিথি আমাকে জানায়ও বরফ বিন্দু, স্টিম বিন্দু। তো আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো আরিফ, থ্যাংক ইউ সো মাচ। তবে একটু দেরি হয়েছে আরিফ, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা। ওকে, তো যেটা বলতেছিলাম, বরফ বিন্দু, স্টিম বিন্দু আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম। যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে তাকে বলা হয় কি? বরফ বিন্দু। আর যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয় তার নাম কিন্তু স্টিম বিন্দু। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, হয়তো ভুলে গিয়েছো, সমস্যা নাই। আমি তোমাদেরকে আরেকটু দেখা দিই গত ক্লাসের যে নোটটা ছিল সেখান থেকে, তাহলে আরও ইজিলি বুঝতে পারবে। জাস্ট একটু মনোযোগ দিবা এই নোটের এই অংশটা। একটা ছিল বরফ বিন্দু, একটা ছিল কি স্টিম বিন্দু। দেখো, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বরফ বিন্দুকে 0°C দিয়ে মিন করা হয় বা প্রকাশ করতে পারি, আর স্টিম বিন্দুকে আমরা 100°C দিয়ে প্রকাশ করতে পারি। তো এই বিষয়গুলো খেয়াল রাখবা। বরফ বিন্দু মানে 0, স্টিম বিন্দু মানে কি 100, এটাই আর কি। 0 মানে বরফ বিন্দু, 100 মানে কি স্টিম বিন্দু। তো এবার বুঝতে পারছো আরিফ, রিয়াজ, তিথি, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। 0 মানে কি, 100 মানে কি, এগুলা। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছো? এবার মনে থাকবে? একটু দ্রুত রেসপন্স করো। আরিফ, একটু ভয়েসে কথা বলো তো, তুমি কি বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার একটু বিষয় খেয়াল করো, মনোযোগ দিবা। আর একটা বিষয় দুঃখজনক, একটু আগে আমি ইংরেজি ক্লাস নিয়েছিলাম, ক্লাসটার রেকর্ড কোনো এক কারণে হয় নাই, রেকর্ডটা সমস্যা হয়েছে। ইংরেজি অনেক সুন্দর করে ইংরেজি অংশটা ক্লাস শুরু করছিলাম, বুঝাইছিলাম, একটু মনটা খারাপ, রেকর্ডটা সেভ হইল না সামহাও, একটা কারণে রেকর্ডটা একটু বন্ধ হয়ে গেছে। আমাকে এখন ওই ক্লাসটাই আবার নিতে হবে, তো দেখি কি করা যায়। তো যেটা বলতেছিলাম আর কি, তো এটা মুখস্থ করার সঠিক যে নিয়ম সেটা হচ্ছে, প্রথমে আমরা থিটা থেকে থিটা নট বিয়োগ করব, নিচেও আমরা বিয়োগ করব, তবে নিচে হবে 100। প্রথমে থিটা মাইনাস থিটা নট, পরে সেম থিটা মাইনাস থিটা নট, তবে থিটা 100। সিমিলারলি ডান দিকেও আর মানে রোধ, রোধ থার্মোমিটারের যে প্রতীক রোধ, আর আর মাইনাস আর নট, নিচেও আর মাইনাস আর নট, তবে আর 100। মানে এটা মনে রাখার টেকনিক আর কি। এখন এই সূত্রটার যে পরিচয় পর্ব সেখানে আমরা এখন চলে যাই। চলো, পরিচয় পর্ব। কি কি পরিচয়? প্রথমত যে থিটা, এটা দ্বারা আমরা কি বুঝি?
থিটা দ্বারা বুঝি তাপমাত্রা। এই থিটাকে আবার বলা যায় চূড়ান্ত তাপমাত্রা, ফাইনাল তাপমাত্রা। থিটা বলতে প্রাথমিক তাপমাত্রা যেটা আমরা বুঝি সেটা তো বুঝি তাপমাত্রা সিম্পলভাবে, কিন্তু এটাকে আমরা বলতে পারি চূড়ান্ত তাপমাত্রা বা শেষ তাপমাত্রা। জাস্ট ইনফরমেশনগুলো মনে রাখবা যে পরিচয়টা কি, নামটা মনে রাখবা, তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা। আর থিটার নট, এই যে নট যেটাকে আমরা জিরো বলতে পারি, থিটা নট বা থিটা জিরো বলতে বোঝায় বরফ বিন্দুর তাপমাত্রা, অর্থাৎ যেই তাপমাত্রায় বরফ থাকে, পানি বরফ অবস্থায় থাকে, সেটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু পড়ছিলাম বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো থিটা নটের মধ্যেই তার পরিচয় আছে। এখানে 0 মানে বরফ বিন্দু আর 100 মানে স্টিম বিন্দু, এগুলো আমরা পড়ছিলাম। তো থিটা নট মানে বরফ বিন্দুর তাপমাত্রা। তো সবাই কি বুঝতে পারছো? থিটা নটের যে পরিচয় বরফ বিন্দুর তাপমাত্রা, মনে থাকবে এটা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যদি আমরা বলি থিটা 100, তাহলে বলো তো এটার পরিচয় কি হতে পারে? থিটা 100 মানে কি? ভেরি গুড, ঊর্ধ্ব স্থির বিন্দুর তাপমাত্রা বা স্টিম বিন্দুর তাপমাত্রা। আমরা জানি 100 মানে কি স্টিম বিন্দু। তো থিটা 100 মানে স্টিম বিন্দুর তাপমাত্রা, সেটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে মানগুলো 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, এগুলো প্রশ্নে দেওয়া থাকবে না, আপনাদের মুখস্থ করতে হবে। থিটা নটের মানটা হচ্ছে সবসময় 0 ডিগ্রি, আর থিটা 100 মানে কি 100 ডিগ্রি, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো দেওয়া থাকবে না। রিয়াজ, বিথি, এই তিনটা টার্মের যে পরিচয় আমি তোমাদের দিলাম, বুঝতে পেরেছো কি? আমাকে জানাও। রিয়াজ, বিথি রেসপন্স করবা দ্রুত, যেহেতু তোমরা ভয়েসে রেসপন্স করো না, চ্যাট বক্সে উত্তর দাও, দ্রুত বলবা। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের মূল বিষয় তিনটা। এখন পরবর্তী যেই বিষয়টা সেটা হচ্ছে আর দিয়ে। আর মানে হচ্ছে রোধ। সিম্পল যে আর, সেটা বলতেছি রোধ। এটাকে আমরা আবার চূড়ান্ত তাপমাত্রার রোধও বলতে পারি। সিম্পল যে আর, সেটাকে আমরা শুধু রোধও বলতে পারি, অথবা চূড়ান্ত তাপমাত্রার যে রোধ সেটাও কি করতে পারি, বলতে পারি। খেয়াল রাখবা। এরপর যদি আমি তোমাদের প্রশ্ন করি যে আর নট, এই আর নট বলতে আমরা কি বুঝতে পারি? চিন্তা করো তো, আর নট মানে কি হতে পারে? নট মানে কিন্তু 0 মানে কি স্টিম বিন্দু, সরি হ্যাঁ, বরফ বিন্দু। তো আর মানে রোধ, 0 মানে বরফ বিন্দু। তো আমি আর নট দ্বারা বলতে পারি বরফ বিন্দুর তাপমাত্রায় রোধ এর মান, বরফ বিন্দুর তাপমাত্রায় রোধ। আর নট মানে রোধ, আর মানে রোধ, আর নট মানে কি বরফ বিন্দু। তার মানে আর নট বলতে বোঝায় বরফ বিন্দুর তাপমাত্রায় রোধের মান, বরফ বিন্দুর তাপমাত্রায় রোধের মান। এই মানটা পরীক্ষা দেওয়া থাকবে, প্রশ্নে বা উদ্দীপকে দেওয়া থাকবে। সবাইকে এই লাইনের অর্থ বুঝতে পারছো? বরফ বিন্দুর তাপমাত্রায় রোধ এর মান বুঝতে পেরেছ? কথা বলতে হবে প্লিজ। বরফ বিন্দুর তাপমাত্রায় রোধের মান, জাস্ট আর নট। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাঁ আর 100, এরপর হচ্ছে কি আর 100। তাহলে এটা কি হবে বলো তো? আর 100 দ্বারা আমরা কি বুঝতে পারি? 100 মানে স্টিম বিন্দু। হ্যাঁ, স্টিম বিন্দুর তাপমাত্রায় রোধ। স্টিম বিন্দুর তাপমাত্রায় রোধ, স্টিম বিন্দু তাপমাত্রায় রোধ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রেসপন্স করছো আরিফ। রিয়াজও জানাইও আমাকে, যদি বুঝতে সমস্যা আমাকে বইলো। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই বিষয়টা। তো এই পরিচয় পর্বগুলো ভালো করে মুখস্থ করবেন। কার কী পরিচয়? কারণ আমাদের পরীক্ষা যখন সিকিউ সলভ করে যাব, প্রত্যেকটা পরিচয় থেকে আমাদের মানগুলো কি করতে হবে, বের করে দেন আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো এটা চলে গেল। এবার আমরা এখান থেকে বিদায় নিয়ে আমরা এখন অঙ্ক শুরু করব, ম্যাথ সলভ করব। তো আরিফ আর রিয়াজ আমাকে জানাও যে এই জায়গার মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা।
এই অংশের মধ্যে কোনো প্রশ্ন আছে কি? ওকে, তাহলে এই অংশ থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন আমরা আমাদের স্পেশাল যে পরীক্ষা আসছিল এই টপিক থেকে প্রশ্ন, সেটা একটু সলভ করার চেষ্টা করব। তো জাস্ট ওয়েট করো, আমি প্রশ্নটা বের করতেছি। আর একটু ক্যালকুলেটার বের করো তোমরা, ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশনও করতে হবে, তো এই জন্য আর কি। হ্যাঁ, দেখো এই হচ্ছে আমাদের সেই বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। একটু মনোযোগ দিলেই সহজে পারবে। এটা খুবই সহজ একটা প্রশ্ন। বরিশাল বোর্ড 2025 সালে এটা আমাদের এসেছিল। আমি ব্যাখ্যা দিয়ে দিব কিভাবে এটা আলোচনা করতে হবে, জাস্ট তুমি একটু মনোযোগ দিবা, তেলই হবে। হ্যাঁ, দেখো এ হচ্ছে আমাদের সেই সৃজনশীলের উদ্দীপক। তো দেখা যাচ্ছে রিয়াজ, আরিফ দেখা যাচ্ছে কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়ব। একজন শিক্ষার্থী একটি গ্যাসের তাপমাত্রা পরিমাপের জন্য রোদ থার্মোমিটার ব্যবহার করলো। থার্মোমিটারের বরফ বিন্দু, স্টিম বিন্দু যাকে বাষ্পবিন্দু বলে, ও গ্যাসের চূড়ান্ত তাপমাত্রায় রোদ দেওয়া আছে। চূড়ান্ত তাপমাত্রায় রোদ দেওয়া আছে। প্রথমে 12 ওহম, 24 ওহম, 36 ওহম প্রদর্শন করে। গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তো আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম যে আমাদের বরফ বিন্দু, বাষ্পবিন্দু এবং রোদের যে সম্পর্ক সূত্র, সেই সূত্র দিয়ে অঙ্কটা সলভ হবে। তো এখন আমাদের 3টা মান দেওয়া আছে, দেখতে পাচ্ছ। একটা 12 ওহম, 24 ওহম, 36 ওহম। এই 12 ওহম হচ্ছে বরফ বিন্দুর তাপমাত্রায় রোধের মান, 24 ওহম হচ্ছে স্টিম বিন্দুর তাপমাত্রায় রোধের মান, আর 36 ওহম হচ্ছে চূড়ান্ত তাপমাত্রায় রোধের মান। আমাদের কিন্তু বাংলা কথাগুলো বোঝার পাশাপাশি মানটা দেখেও বুঝতে হবে কোনটা কার মান। আমাদের এখানে কিন্তু সরাসরি বলে নাই বরফ বিন্দুর তাপমাত্রা এত ওহম, বাষ্প বিন্দুর তাপমাত্রা এত ওহম, চূড়ান্ত তাপমাত্রায় রোদের মান এত ওহম। আমাদের কিন্তু এগুলো সমান সমান দিয়েও প্রকাশ করে নাই, জাস্ট কমা কমা দিয়ে লিখছে। বাংলা কথাগুলো কি করছে, কমা কমা দিয়ে লিখছে, আর এর মানগুলো কি করছে, কমা কমা দিয়ে লিখছে। তো এইরকম কমা কমা দিয়ে যদি লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ঠান্ডা মাথায় বের করতে হয় কোন কমার মান বাংলায় কোনটার অর্থ প্রকাশ করে। যেমন এই 12 ওহম কি বাষ্পবিন্দুর মান, নাকি বরফ বিন্দু, নাকি তাপমাত্রার রোধের মান? 24টা এই কোনটার মান, 36টা এই কোনটার মান? এই বাংলা যদি কমা কমা দিয়ে লেখা থাকে, মানগুলো কমা কমা দিয়ে এক লাইনে লেখা থাকে, সেক্ষেত্রে একটু আমাদের চ্যালেঞ্জিং হয় মানগুলো বের করা। আর যদি এরকম লেখা থাকতো বরফ বিন্দুর তাপমাত্রা এত, বরফ বিন্দুর রোদ এত, এরপরে কমা দিয়ে বাষ্পবিন্দুর রোদ এত, এরপর কমা দিয়ে চূড়ান্ত তাপমাত্রা রোদ এত, তাহলে আমাদের ঝামেলা হইতো না। আমি কি তোমাদের মূল ব্যাপারটা বুঝতে পারছি? প্রশ্নটা কীরকমভাবে পরীক্ষা দেয় বা প্রশ্নটা কীভাবে আসে, উদ্দীপকে কীভাবে প্যাঁচা দিতে পারে, এই প্যাচটা বুঝতে হবে তোমাদের। রিয়াজ, আরিফ বুঝতে পারছো কি প্যাচটা? একটু কথা বলতে হবে প্লিজ। ওকে, তো এখন আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের বাংলা কথায় যদি কমা কমা দিয়ে থাকে এবং এক লাইনে ইনফরমেশনগুলো দেওয়া থাকে, তাহলে কমা কমা দিয়ে প্রথম কমা মানে প্রথম বাংলার অর্থ, দ্বিতীয় কমা মানে দ্বিতীয় বাংলার অর্থ, তৃতীয় কমা মানে তৃতীয় বাংলার অর্থ, এগুলো বের করতে হবে। আচ্ছা, এখন বলো তো 12 ওহম এটা কিসের মান? আর নট নাকি R100? ভেরি গুড, আর নটের। আর এই 24 ওহম ভেরি গুড, R100। আর হ্যাঁ, আর 36 ওহম, আর 36 ওহম হচ্ছে কি শুধু আর এর মান। হ্যাঁ, শুধু আর এর মান, আর থিটা না, শুধু আর এর মান আর কি। হ্যাঁ, চূড়ান্ত তাপমাত্রা রোধ আর। এখন আমাদের যেই
প্রশ্ন কি চাইছে? গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। চূড়ান্ত তাপমাত্রা কি? থিটা। চূড়ান্ত তাপমাত্রা কি? থিটা। তো আমাদের সূত্র তো আমরা জানি, আমাদের সূত্র তো হচ্ছে কি, এই যে থিটা মাইনাস থিটা নট বাই থিটা 100 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কি আর মাইনাস আর নট বাই আর 100 মাইনাস আর নট। মিম জয়েন করছো, তেজস্ক্রিয় ব্যাচের মিম, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, খুশি হলাম। তো মিমের আজকে মেবি অনলাইনে ছিল না মেবি, তাই না মিম? আমাদের ইংরেজি ক্লাস ছিল, তো ইংরেজি ক্লাসটা রেকর্ড করতে হবে, আবার ইংরেজি ক্লাসটা আবার করে নিতে হবে। যাক, সমস্যা নাই, তুমি আসছো, আমি তোমার নাম লিখে দিচ্ছি, তেজস্ক্রিয় ব্যাচ। ওকে, এবার হইল তো, দেখতেছো মিম, দেখো, খুশি হলাম। তো একটু মনোযোগ দিও সবাই, হ্যাঁ, ক্লাসটা মনোযোগ দিও, না বুঝতে পারলে তো অবশ্যই আমাকে বলতে হবে। তো এখন মিম একটা আমি সূত্র আলোচনা করেছিলাম, জাস্ট দেখো মিম, ক্যালকুলেশনটা বুঝতে পারলেই হবে। তো এই যে আমরা বলছিলাম না, বরফ বিন্দু থিটা নট 0 ডিগ্রি সেলসিয়াস মুখস্থ রাখতে হবে, দেওয়া ছিল না। বাষ্প বিন্দু স্টিম বিন্দু থিটা 100 100 ডিগ্রি সেলসিয়াস মুখস্থ, দেওয়া থাকবে না। এগুলো কিন্তু তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে বরফ বিন্দু আর নট 12 বাষ্পবিন্দু আর 100 24 ওহম, আর চূড়ান্ত রোদ হচ্ছে কত? 36 ওহম। লেখাটা দেখা যাচ্ছে না। আর গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা থিটা বের করতে হবে। এই যে আমরা যে দাগ দিয়ে ডান দিকে এগুলো লিখছি উদ্দীপক দেখে দেখে, এটা তো বুঝতে পারছো তাই না? এই অংশ বুঝতে পারছো তো? রিয়াজ, আরিফ, মিম, থ্যাংক ইউ। এখন আমাদের সূত্র এটা দেখো মিম, আমরা একটু আগে এই সূত্র আলোচনা করেছিলাম। সূত্র হচ্ছে এটা, আমরা জানি দিয়ে থিটা মাইনাস থিটা নট বাই থিটা 100 মাইনাস থিটা নট ইকুয়াল টু আর মাইনাস আর নট বাই আর 100 মাইনাস আর নট। এই জায়গা থেকে জাস্ট এই মানটা বের করতে হবে, থিটা এর মান বের করতে হবে, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা থিটা বের করতে হবে। এখন জাস্ট মানগুলো বসা দাও। এই থিটা নটের মান 0, এটার মান 100, এটার মান 0, আর এর মান 36, আর নটের মান 12, আর 100 হচ্ছে 24, আর নটের মান 12। এগুলো বিয়োগ করলে 24/12 আসবে, বা এখানে 2 আসবে, আর এটা তো ক্যালকুলেশন করলে আসবে কি 100। 2 দিয়ে 100 গুণ করলে হবে 200 ডিগ্রি সেলসিয়াস। আর এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা প্রশ্ন চাইছিল যে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, এটা কি 200 ডিগ্রি সেলসিয়াস। আরিফ, মিম, রিয়াজ, দেখো তো বুঝতে পারছো কিনা ক্যালকুলেশনটা পুরোপুরি? থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারার জন্য। তো এই যে টপিকটা আমরা পড়ছি রোদ থার্মোমিটারের, গত ক্লাস ওই টপিক, এবং আজকে নতুন একটা সূত্র, মোটামুটি এই টপিকটা আমাদের কি কমপ্লিট। তো আমি তোমাদের বাড়ি কাজ দিয়েছিলাম, বাড়ি কাজটা তোমরা চেষ্টা করবা দ্রুত সাবমিট করতে। আজকে যেগুলো পড়াচ্ছি, আবার কালকেও নতুন বাড়ি কাজ থাকবে, সেটাও তোমরা কী করবা, চেষ্টা করবা সাবমিট করতে। এইবার চলে আসে আমাদের স্পেশাল নতুন টপিক। আমাদের প্রথম টপিকের আলোচনা কমপ্লিট, সেই টপিক থেকে আমরা ম্যাথ করছি, সেটাও কি কমপ্লিট। এখন আমরা যাব আমাদের পরবর্তী যে টপিক, নতুন টপিক, সেটা হচ্ছে এইটা। তো মিম এখন থেকে বুঝতে পারবা, যেহেতু একটু আগে মিস করছিলা সূত্র, এখন আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের ক্লাসে জয়েন করছে আবার বিথি মেবি নেট সমস্যা ছিল, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আমি এইখান থেকে নতুন টপিক আলোচনা করতেছি, এটা আরও স্পেশাল, এখান থেকে আমাদের অনেক প্রশ্ন আসছে পরীক্ষায়। হ্যাঁ বলো বলো বলো। ভাইয়া এই অঙ্কটায় একটু দেখেন না একটু। কোন অঙ্কটা? এখন যেটা করাইছেন আর কি। আচ্ছা, এরপর আবার দেখাতে হবে এটা বলতেছো? বললাম না। জি ভাইয়া। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছিলা তখন, নাকি সমস্যা ছিল দেখতে? জি না ভাই, একটু দেখান না। আচ্ছা, আমি বের করতেছি, ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট, আমি এটা বের করি আবার। এই যে হ্যাঁ, এটার বদলে আর মাইনাস আর নট, তারপরে আর 100 মাইনাস আর থিটা আর নট, ভাইয়া এটা ইনটু 100 দিলে হয় না ভাইয়া? আচ্ছা, সেটা যদি করতে চাও সেক্ষেত্রেও আমার ক্যালকুলেশন হবে, সমস্যা নেই, হবে। জি ভাইয়া, মানে এখন মিলে যাবে একটু। হ্যাঁ,
সেটা দিলেও হবে। মানে দুইটা ফর্ম আমরা তো গত ক্লাসে শিখছি যে ফর্ম, এটাও সেম, তবে জাস্ট একটু ডিটেলস আলোচনা করে দেওয়া হয়েছে আর কি। সেম হবে জি আমাদের ভাইয়া বুঝছি। এই যেই প্রশ্নের ক্যাটাগরি দুইটা মানে একই জি ভাইয়া। সূত্র। মানে গত ক্লাসে যে আমরা সূত্রগুলো আলোচনা করছি 1 নাম্বার 2 নাম্বার, এটা সেম। 1 নাম্বার সূত্রটার মধ্যে থিটাটাকে জাস্ট আমি সুপ্ত অবস্থায় রাখছি, মানে কি থিটাকে ভাঙি নাই, থিটাকে না ভাঙা এভাবেই লিখছি, জাস্ট 100°C ইয়া করে দিছি। আজকে জাস্ট একটু বিশদভাবে আমরা আলোচনা করছি, থিটার বিষয়টা ভেঙে ভেঙে দেখাইছি, দেন আমরা আর এই বিষয়গুলো থিটার বিষয়গুলো ডিটেলস আলোচনা করছি। এই সেম সূত্র দুই ক্যাটাগরিতে আমি শিখাইছি আর কি, যেটা দিয়ে তুমি ইউজ করতে পারো ইজিলি। এভাবে বলো হবে? হবে, হবে, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে, তো হ্যাঁ, একটা সূত্রই দুইটা ফর্মে শিখালাম যাতে তোমরা যে কোনোভাবে ইউজ করতে পারো যদি তোমাদের সমস্যা না হয়। এবার নতুন যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকটা আমাদের মূল বইতে হয়তো বা ওরকমভাবে দাগান্বিত নাই। এটা টপিকটা মানে মূল বইতে অঙ্ক আছে, বলতে মূল বইয়ের টপিক থেকেই কিছুটা অংশ নিয়ে সৃজনশীল আকারে তৈরি করা হয়েছে। তো ওরকমভাবে মূল বইতে সুপ্ত তাপ আপেক্ষিক তাপের ডিটেলস আলোচনা আমি এখনও পাইনি। তারপর আমি যখন এই নোটটা করছি, আমি যে উদ্ভাসের যে ক্লাস, অন্যরকম পাঠশালার ক্লাস করতাম, তো সেখান থেকে আমি শিখছিলাম, সেখান থেকে আমি নোটটা কী করছি সাজাইছি তোমাদের জন্য। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, এজন্য আমি এটা সুন্দর করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো সম্পূর্ণ ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। এই যে টপিকটা আমরা পড়বো সুপার স্পেশাল টপিক, তার নাম হচ্ছে সুপ্ত তাপ ও আপেক্ষিক তাপ। এই জিনিস দুইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেই প্রশ্নগুলো সলভ করব এই টপিক থেকে, এই সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপের যে পুরো বিষয়টা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। বেসিকটা ভালো করে যদি বুঝতে পারি তাহলে আমাদের এই টপিক থেকে আসা যে কোনো প্রশ্ন আমরা ইজিলি সলভ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো সবাইকে বলতেছি যারা এই মুহূর্তে ক্লাসে আছো, আরিফ, বিথি, মিম, 23 ব্যাচের মিম, রিয়াজ, এই যে দুইটা টপিক তোমাদের আমি এখন শিখাবো, সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, এটা যদি ভালো করে শিখতে পারো এখান থেকে যে কোনো সিকিউ ইজিলি সলভ করতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। তো আমাদের সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপের যেই সংজ্ঞাগুলো আছে, প্রাথমিকভাবে আমাদের কি করতে হবে, সংজ্ঞাগুলো একটু মুখস্থ করতে হবে। দেন আমরা একটা স্পেশাল চিত্রের মাধ্যমে এটার ভেতরের যেই কনসেপ্ট সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমত আমাদের সুপ্ত তাপের সংজ্ঞা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। সুপ্ত তাপ, যে তাপের ফলে, যদিও আমি লিখছি তাপমাত্রা কথাটা হবে না, যে তাপের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাকে সুপ্ত তাপ বলে। এই সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, কতেও আসে, আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বেসিকের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো ভালো করে মনোযোগ দাও, কি বললাম, যে তাপের কারণে পদার্থের অবস্থা পরিবর্তন হয়, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থার পরিবর্তন ঘটে, সেই তাপটার নামই হচ্ছে সুপ্ত তাপ। আর যেই তাপের প্রয়োগের ফলে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে, তার নাম কি, সুপ্ত তাপ। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই তোমরা ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, উদাহরণটা এখানে দেওয়া নাই, আমি তোমাদের একটু উপরে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আপাতত জাস্ট সংজ্ঞাটা একটু মুখস্থ করো, যে সুপ্ত তাপ বলতে বোঝায় অবস্থার পরিবর্তন ঘটবে, অর্থাৎ বরফ থেকে পানি হবে, পানি থেকে বাষ্প হবে। পদার্থের 3টা অবস্থা, কঠিন, তরল, গ্যাস। তো যেই তাপের কারণে কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়, সেই তাপটাকেই বলা হয় সুপ্ত তাপ। সবাই কি মূল কথাটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও। জি ভাই বুঝছি। থ্যাংক ইউ। জাস্ট জি ভাই। অবস্থা চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ হবে না। আর আপেক্ষিক তাপ কি জিনিস? আপেক্ষিক তাপ উল্টা জিনিস, যে তাপের ফলে পদার্থের তাপমাত্রা পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে না, তাকে আপেক্ষিক তাপ বলে। যেই তাপের কারণে তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, 100 ডিগ্রি এরকম হয়ে যাবে, কিন্তু আমার অবস্থা যেমন ছিল তেমনই থাকবে। সাপোজ পানি
পানি ছিল 10 ডিগ্রি তাপমাত্রায়, 50 ডিগ্রি তাপমাত্রায় সেটা পানিই থাকবে, সেটা বরফ হবে না, জলীয় বাষ্প হবে না। আবার বরফ ছিল, বরফ থাকবে, গ্যাস ছিল, গ্যাসই থাকবে। মানে আমাদের অবস্থার পরিবর্তন ঘটবে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটবে। যে তাপের কারণে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়, সেই তাপটার নামই আপেক্ষিক তাপ। এবার এই দুইটার কনসেপ্ট বুঝতে পারছো সবাই? মোটামুটি বুঝতে পারছো সংজ্ঞাগুলো? মিম, বিথি, রিয়াজ, আরিফ। আচ্ছা, এখন এই দুইটা বিষয়, হ্যাঁ, কোনো প্রশ্ন আছে আরিফ? ওকে, এখন এই দুইটা বিষয় যদি আমি আরেকটু ক্লিয়ার করে তোমাদের বুঝাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। এখন আমরা এই সংজ্ঞা দুইটাকে একটু ফিল করব, বুঝার জন্য, বুঝার সুবিধার্থে। ফিল করো লেখা আসে, ফিল করো। মনে করো আমাদের বর্তমানে একটা চার্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই চার্টটা তোমরা যদি দেখো তাহলে ইজিলি বুঝতে পারবা এখানে কি কি ঘটনা ঘটতেছে। জাস্ট একটু মনোযোগ দিলেই বুঝবা। এই সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, এটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এই চার্টটার দিকে মনোযোগ দিবা সম্পূর্ণ। আমি যদিও তোমাদের উত্তর দেখিয়ে ফেলছি, তারপর আমি বোঝানোর জন্য এটা বলতেছি আর কি। প্রথম হচ্ছে বরফ, পরে হচ্ছে পানি, তারপরে আবার পানি, এরপরে জলীয় বাষ্প। এখানে পদার্থের কয়টা অবস্থা দেখা যাচ্ছে? 3টা, কঠিন, তরল, গ্যাস। আমরা সবাই জানি বরফ 0°C তাপমাত্রায় আমাদের বরফ পাওয়া যায়, যদিও 0°C তাপমাত্রায় বরফ গলা শুরু করে, কিন্তু পাওয়া যায়। তো এখন এই 0°C তাপমাত্রা যে বরফটা তোমার সামনে দেওয়া হলো, সেই বরফটাকে তুমি কি দিবা? একটু আগুন দিবা। আগুন দেওয়া মানে কি দেওয়া? তাপ দেওয়া। আগুন দেওয়া মানে কি? তাপ দেওয়া। তো দেখবা কি হবে জানো? বরফটা গলতে শুরু করবে। আগুন দিলে কি হবে? বরফটা গলতে শুরু করবে। মনে রাখবা, আগুন দেওয়া মানে তাপ দেওয়া আর কি, হিট দেওয়া। তো যখন বরফটা গলা শুরু করবে, সে গলে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট লাইন, খেয়াল করবা। হ্যাঁ, আমাদের 0°C তাপমাত্রার বরফকে যখন আমি আগুন দিলাম বা তাপ দিলাম, সে আস্তে আস্তে কিসে পরিণত হলো? পানিতে। দেখবা যখন বরফ থেকে পানি হয়, একবার স্টার্ট মুহূর্তে সেই পানি কিন্তু ঠান্ডা থাকে, অনেক ঠান্ডা। সে পানি কিন্তু নর্মাল পানি হয় না। আরিফ, মিম, কথা কি বুঝতেছো? বরফ থেকে যখন পানি হয়, ঠিক ওই মুহূর্তে পানিটা কিন্তু অনেক ঠান্ডা থাকে, সে পানি কিন্তু নর্মাল পানি হয় না। কথা কি বুঝতে পারছো? এতটুকু একটু আমাকে জানাও। তো এই যে আমাদের বরফ থেকে তাৎক্ষণিক যে বরফটা গলে পানিটা হয়ে গেল, সেই পানি কিন্তু আমাদের ঠান্ডা পানি। তো আমাদের বরফ যখন ঠান্ডা ছিল, তখন তারা তাপমাত্রা কত ছিল? 0°C। আর যখন আমি একটু তাপ দিছি, বরফটা গলা শুরু করছে, গলে পানি হয়েছে, কিন্তু সেই পানিটার তাপমাত্রা কিন্তু 0°C থাকবে। কেন থাকবে? কারণ আমরা জানি বরফটা গলে গিয়ে সরাসরি গরম পানি হয়ে যায় না, ঠান্ডা থাকে, প্রচণ্ড ঠান্ডা। তো বরফের তাপমাত্রা যা থাকে, ওই বরফ গলিত পানির তাপমাত্রা সেমই থাকে। এই জন্য পানিটা তৎক্ষণাৎ গরম না হইয়া ঠান্ডাই থাকে। অর্থাৎ পানির তাপমাত্রা ওই মুহূর্তে কি হয়? 0°C থাকে। মিম, আরিফ, ব্যাপারটাকে বুঝতে পারছো? একটু আমাকে জানাও। মিম, মিম কথা বলো। মিম, মিম একটু জানাও, বুঝতে পারছো কি? তাতেই বলতে হবে, সময় কম আমাদের। তো এই যে আগুন দেওয়ার ফলে কি হইলো? বরফ থেকে পানি হইলো। এখানে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটলো, তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটলো না। তো যেই তাপের জন্য অবস্থার পরিবর্তন ঘটে গেল, তাপমাত্রা সেম থাকলো, সেই তাপের নামই হচ্ছে সুপ্ত তাপ। তার মানে এই জায়গার মধ্যে যেই তাপ ঘটতেছিল তার নাম কি? সুপ্ত তাপ। কারণ সুপ্ত তাপের জন্যই বরফ পানি হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হয় নাই, অবস্থার পরিবর্তন ঘটছে। এইবার দেখো সুপ্ত তাপের ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো কিনা?
ক্লিয়ার বুঝতে পারছো তো আরিফ? জি ভাই, ওকে। জি ভাইয়া। এখন কথা হচ্ছে, হ্যাঁ এখন কথা হচ্ছে এই ঠান্ডা পানিকে আগুন দিলে আরো তাপ দাও তাপ দাও তাপ দাও, দেখবা এই পানিটা কিন্তু ঠান্ডা থেকে আস্তে আস্তে কি হচ্ছে, গরম হওয়া শুরু করতেছে। গরম হবে 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 হচ্ছে, অনেক গরম হচ্ছে। তো যখনই পানির তাপমাত্রা বাড়াইতে থাকলা 0 থেকে 10, 10 থেকে 20, 50, 70, 80, 100 হইল, দেখবা পানি যখন গরম করতেছিলা পানি কিন্তু পানিই ছিল। প্রথমে ছিল ঠান্ডা পানি, পরে আস্তে আস্তে কী হচ্ছিল, গরম পানি। যখন তাপমাত্রা বাড়াতে 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 100 করে ফেলছো তখন কিন্তু একেবারে মানে পিক পয়েন্টে চলে আসছে। পানির যেই গরম, অত্যাধিক গরম, একবার শুরুতে ছিল অনেক ঠান্ডা, তাপমাত্রা বাড়াতে 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 যখন 100 নিয়ে আসছো তখন কি পানিটা প্রচণ্ড গরম, একটু পরে সে কী করবে, বলকানো শুরু করবে। তো ওই মুহূর্তটা চিন্তা করো, পানির তাপমাত্রা ছিল 0, ঠান্ডা পানি, তাপ দিতেছো দিতেছো দিতেছো, পানি তাপমাত্রা বৃদ্ধি পাইছে 100 হয়ে গেছে, কিন্তু ওই অবস্থায় পানি পানিই ছিল, পানি কিন্তু জলীয় বাষ্প তখনও হয় নাই। দেখো পানি পানি ছিল কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, একটা ছিল ঠান্ডা পানি, একটা ছিল গরম পানি। তার মানে পানির তাপমাত্রা চেঞ্জ হয়েছে কিন্তু পানির অবস্থার চেঞ্জ হয় নাই। তো যেই তাপের জন্য পানি পানি আছে, অবস্থার পরিবর্তন হয় নাই, তাপমাত্রার পরিবর্তন হয়েছে, সেই তাপটাকেই বলা হয় আপেক্ষিক তাপ। এবার দেখো বুঝছো কিনা এই অবস্থায় আমাদের আপেক্ষিক তাপ ঘটছে, বুঝতে পারছো? জি ভাইয়া পুরোটা। ওকে। এরপরে যখন এই গরম পানিটাকে আরও বাষ্পীভূত করলা, আরও তাপ দিলা, আরও হিট দিলা, আর বেশি হিট দেওয়া লাগবে না, একটু হিট দিলেই তোমার কি হবে, এই পানিটা হুট করে জলীয় বাষ্পে পরিণত হবে, হুট করে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানি, প্রচণ্ড গরম পানি, একটু তাপ দিলেই সেটা কি হয়ে যাচ্ছে, তার অবস্থার পরিবর্তন করে ফেলতেছে, জলীয় বাষ্পে রূপান্তরিত হচ্ছে, কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়ে নাই, তাপমাত্রা 100ই ছিল। ঠিক ওই মোমেন্টটা চিন্তা করো, একেবারে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটন্ত পানি হবে, ওই মুহূর্তে পানিটা যখনই ফুটা শুরু করছে, ওই ফুটন্ত পানিটার যেই তাপমাত্রা সেটা কিন্তু 100ই ছিল, আর একেবারে পিক পয়েন্টের তাপমাত্রাটা কিন্তু 100ই, কিন্তু একটু পরেই পানি থেকে কি হয়েছে, বাষ্প হয়েছে। ঠিক এই কারণে পানি যেহেতু বাষ্প হয়ে গেছে, তাপমাত্রা সেম ছিল, এই জায়গায় যে তাপ কাজ করছে সেটা কিন্তু সুপ্ত তাপ। এইবার দেখো বুঝতে পারছো কিনা সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপের মধ্যে মূল পার্থক্য। ক্লিয়ার বুঝতে পারছো এটা সম্পূর্ণ? থ্যাংক ইউ সো জি ভাই, মাচ। বুঝছি। আজকের মতো আমাদের ক্লাস এখানেই থাকবে, ক্লাসের রেকর্ড আমরা এখানে সেভ করব। আর এটা ভালো করে বুঝতে পারলে আমরা পরবর্তী ক্লাসে ম্যাথগুলো করতে পারবো। জাস্ট মনে রাখবা, অবস্থার পরিবর্তন ঘটলে সুপ্ত তাপ, আর তাপমাত্রার পরিবর্তন ঘটলে কি, আপেক্ষিক তাপ। তো এই মুহূর্তে এখানে কি কারো কোনো প্রশ্ন আছে যতটুকু আলোচনা করছি? থ্যাংক ইউ সো মাচ, ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। আমরা সূত্র দেখবো এরপরে, দেন আমরা ম্যাথ করব নেক্সট ক্লাস ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আরিফ, মিম, সুমায়া জয়েন করছো, খুশ হলাম। এভাবে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবো। হ্যাঁ, রেকর্ড ক্লাসটা আমি সেভ করলাম, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে চেষ্টা করব ম্যাথ সলভ করতে। তো আজকে 2 নম্বর লেকচারটা এখানেই কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।